পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চললেও বাধা রেল মন্ত্রণালয়ের নকশা ত্রুটি। 4 মাস ধরে বন্ধ একাংশের কাজ, ভেঙে ফেলতে হতে পারে রেলের 4টি পিলার। 3 কোটি করোনার ভ্যাকসিন বিনামূল্যে পাবে দেশের মানুষ, এবার জানালেন মন্ত্রিপরিষদ সচিব। সম্মুখ সারির যোদ্ধাদের জন্য 10 লাখ টিকা আনবে বেক্সিমকো। ভাষাঞ্চল মানুষের বসবাসের সম্পূর্ণ উপযোগী, ঘুরে দেখে সম্মতি জানালেন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও। শিগগিরই 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তর। বাংলা সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। প্রচলিত স্টিল নাকি বিশ্বসেরা কোয়ান্টাম স্টিল, চয়েস আপনার হাতে। GPH ইস্পাত। পদ্মা সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চললেও বাধা হয়ে দাঁড়িয়েছে রেল মন্ত্রণালয়ের নকশা ত্রুটি। এ কারণে গত 4 মাস ধরে বন্ধ হয়ে আছে পদ্মা সেতুর রেল লাইন প্রকল্পের একাংশের কাজ। রেলের পিলারে উচ্চতা ও প্রশস্ততা কম থাকায় সড়ক থেকে সেতুতে বড় গাড়ি উঠতে পারবে না, তাই মাওয়া প্রান্তে রেলের কাজ বন্ধ করে দিয়েছে সেতু বিভাগ। রেল মন্ত্রণালয় সংশোধিত একটি নকশা দিলেও সেটি প্রত্যাখ্যান করেছে সেতু বিভাগ। 2 প্রান্তে এখন 4টি পিলার ভেঙে ফেলতে হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। মাওয়া ও জাজিরা 2 প্রান্তেই রেলের ভায়াডাক্টের 4টি পিলারে ধরা পড়েছে জটিলতা। রেলের নিচ দিয়ে বড় গাড়ি সেতুতে উঠতে আন্তর্জাতিক মানে পিলারের উচ্চতা থাকা প্রয়োজন 15.5 মিটার আর চওড়ায় 5.7 মিটার। আছে তার চেয়ে কম, ফলে বড় গাড়ি সড়ক থেকে সেতুতে উঠতে গেলে আটকে যাবে। বিষয়টি নজরে আসার পরই গত আগস্ট মাসে সেতুর 2 পাশে রেলের কাজ বন্ধ করে দিতে বলে সেতু কর্তৃপক্ষ। সংশোধিত নকশায় উচ্চতা ঠিক রাখলেও চওড়ায় 13.5 মিটার করার একটি প্রস্তাব জমা দিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে আন্তর্জাতিক মানের না হওয়ায় সেটি প্রত্যাখ্যান করেছে সেতু কর্তৃপক্ষ। বিকল্প না পাওয়া গেলে এই 4টি পিলার ভেঙে ফেলার কথা বলছে রেল। আমাদের যে প্রস্তাব দিয়েছে সেটা আমরা মনে করি যে বাংলাদেশের যে ন্যাশনাল হাইওয়ে স্ট্যান্ডার্ড এইটার ব্যত্যয়, কাজে এটার অ্যাপ্রুভাল দেওয়ার ক্ষমতা আমার নাই। যারা কাজ করছেন আমাদের বিশেষজ্ঞ, তারা এইটা দেখে তারা যে সমাধান দেবে। যদি আমাদের বর্তমানে যেহেতু আমাদের পিলার দুটো এইদিকে অলরেডি আমরা করে ফেলছি, যদি কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট করতে হয় সেগুলো আমরা করে নেব। দেশের মেগা প্রকল্পে রেল ও সেতু বিভাগের মধ্যে সমন্বয়হীনতা দুঃখজনক বলে মনে করেন বিশেষজ্ঞরা। নির্মাণে যেমন পিছিয়ে গেলাম, উপযোগিতার দিক থেকে হয়তো পিছিয়ে গেলাম, কারণ একজনের ড্রয়িং পেলে আরেকজন ড্রয়িং করে ফেলতে পারে, কিন্তু এখানে সেই ধরনের মনে হয় একটা সমন্বয়ের ঘাটতি আমি দেখতে পেয়েছি। সেটার যেন পুনরাবৃত্তি না হয়। 4 মাস ধরে এই জটিলতার সমাধান না হওয়ায় রেল প্রকল্পের খরচ ও মেয়াদ দুটি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পিলারে নকশার জটিলতার কারণে এর আগে মাওয়া প্রান্তে 1.5 বছর বন্ধ ছিল মূল সেতুর কাজ। এবার পদ্মা সেতুর রেল লাইনের পিলারের নকশার জটিলতা কারিগরি পর্যায়ে সমাধান করা না গেলে সেতুতে গাড়ি উঠতে সমস্যায় পড়তে হবে। সড়ক ও রেল 2 মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগই পারে এই সমস্যার সমাধান করতে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে খুলে দিয়েছে পর্যটন সম্ভাবনার দ্বার। এক্সপ্রেসওয়ের বাধাহীন পথ ধরে মাঝরাতেও ছুটছেন মানুষ। সৌন্দর্য উপভোগে ভিড় বাড়ছে মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে। ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে স্থানীয়দের। রাতের মাওয়া নিয়ে শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। কুয়াশার চাদরে মায়াবী আলোর ছটাক। এখনো সময় হয়নি কনকনে ঠান্ডায় জুবুথুবু হবার। প্রকৃতির টানে তাই ব্যস্ত নগর ছেড়ে অনেকেই বেরিয়ে পড়েছেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের বাধাহীন পথ অল্প সময়ে পৌঁছে দিচ্ছে তাদের মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে। গাড়ি নিয়ে আসে আমি 40 মিনিটের মধ্যে চলে আসা যায়। সো ওইটা অনেক বড় একটা ব্যাপার, যেটা এখন ঢাকার কোথা থেকে মুভ করতে গেলে এত ইজিলি কোথাও মুভ করা যায় না। কাছাকাছি সবাই মিলে একসাথে কোথায় যাওয়া যায়, তো ওই চিন্তা থেকেই আমরা মাওয়াতে আসলাম কাছাকাছি। এই সময়টাতে কোলাহল কম, এই কারণে এই সময়টা বেছে নেয় আর কি। ইলিশের দর কষাকষিতে হালকা শীতেও জমজমট মাওয়া ঘাট। এদিকে নদীর পাড়েই চলছে মাছ কাটা। নানা নির্দেশনাও রয়েছে ভোজন রসিকদের। কি ধরনের খাবার খাইতে তারা পছন্দ করে? এই যে ইলিশ মাছ ভাজা, গরম ভাত, তারপরে ভর্তা আছে, বেগুন ভাজা আছে। বড় দোকান যখন ছিল 100 সিট ছিল দোকানের মধ্যে, তখন বেচতাম 30,000 40,000 টাকা। এখন এই ফুটপাতে দোকান করে 60,000 70,000 টাকা বিক্রি করি।
হলুদ লবণে মাখা ইলিশ তেলের স্পর্শ পেলেই গন্ধ ছড়াচ্ছে বহুদূরে। ইলিশ প্রেমীদের ভিড় করা ছাড়া উপায়ই বাকি। খাবার খুব সুস্বাদু, আর তাজা মাছ ভাজা অন্যরকম একটা ফিলিংস। আর রাতের বেলা খাচ্ছি, ওটা তো অন্যরকম। শুধুই কি খাওয়া দাওয়া, রাতের আড্ডায় ভেসে বেড়াচ্ছে গানের সুরও। রাতের সবচেয়ে মজার জায়গাটাই হলো মাওয়া, বিশেষ করে নদীর এই পরিবেশটার কারণে আর কি আসা, আমাদের আর কিছুই না। মাঘাট রাতেও জীবন্ত তার নদী পারাপারের জন্য। নদীর টান এড়ানো যে অসম্ভব বাঙালির জন্য। ঢাকা শহর ছেড়ে হোক না তা রাতে, মানুষ একটু বিনোদনের খোঁজেই আসে এই মাওয়াঘাটে। এখানে এসে সবচেয়ে বড় আকর্ষণ ইলিশ। আসলে ছুটে আসার একটিই কারণ, একটু খোলা বাতাস এবং একটু শান্তিতে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসা। শাতিলা শারমিন, সময় সংবাদ, মাওয়া। কোভিড-19-এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক পরা বাধ্যতামূলক করতে সর্বোচ্চ অর্থদণ্ড এবং জনস্বাস্থ্যের নিরাপত্তায় আইন অমান্যকারীদের প্রয়োজনে জেলে পাঠানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সকালে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রথম চালানের 3 কোটি ভ্যাকসিন বিনামূল্যে পাবে দেশের মানুষ। করোনা মহামারী থেকে বাঁচতে যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে দেশীয় কোম্পানি বেক্সিমকোর মাধ্যমে দেশে আসার কথা। দিনক্ষণ ঠিক না হলেও দ্রুত এই ভ্যাকসিন নিয়ে আসার ব্যাপারে অনেকটাই সরব দেখা যাচ্ছে নীতি নির্ধারকদের। দ্বিতীয় ঢেউ তথা এই ভাইরাস থেকে মানুষ বাঁচানোর বিষয়টি আবারও জোরে সোরে আলোচিত হল মন্ত্রিসভার বৈঠকে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে মানুষকে মাস্ক পরানো সহ ভ্যাকসিন প্রাপ্তির বিষয়েও মন্ত্রিসভাকে অবহিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, মাস্ক পরা বাধ্যতামূলক, আরও কঠোর হওয়ার বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনকে। আমরা দেখবো আরো 7-8 দিন 10 দিন দেখবো, তারপরে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব যে আরো কঠোর পানিশমেন্টে যাব। জেলে যেতে হবে, আর কি করবো না, যদি শুনে দেন আমরা তো ক্যানট টেক রিস্ক, আমাদের যতটুকু সম্ভব করতে হবে। 735 কোটি 77 লাখ টাকায় কেনা প্রথম চালানের 3 কোটি ভ্যাকসিন সবাই বিনামূল্যে পাবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। গভর্নমেন্ট পে করে দিচ্ছে, এই 3 কোটি টোটালটাই ফ্রি দেওয়া হবে। এর জন্য 700 কোটি টাকা অলরেডি ফাইন্যান্স থেকে মিনিস্ট্রিকে দিয়ে দেওয়া হয়েছে। এর আগে 5 নভেম্বর ভ্যাকসিন কিনতে সরকার, সিরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকোর মধ্যে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানেও বিনামূল্যে ভ্যাকসিনের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সেটা মূলত প্রায় বিনামূল্যেই হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে সরকারি চুক্তির 3 কোটি ডোজের বাইরে বেসরকারি খাতের জন্য আরও 10 লাখ করোনা টিকা আনছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল। এর ফলে সাধারণ মানুষের ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা বাড়বে বলে মনে করে প্রতিষ্ঠানটি। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের এই টিকা বিপণনে অগ্রাধিকার পাবে ফ্রন্টলাইনার ও কর্পোরেট অফিস, আর প্রতি ডোজের দাম হতে পারে 1100 থেকে 1200 টাকা। রাশেদ লিমনের আরও একটি রিপোর্ট। কোভিড-19-এর 100 কোটির বেশি ডোজ টিকা উৎপাদন এবং বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহের জন্য অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা, গেটস ফাউন্ডেশন ও গ্যাভির সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করেছে সেরাম ইনস্টিটিউট। এরই মধ্যে সেরামের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। চুক্তি অনুসারে বেক্সিমকোই হবে বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত ভ্যাকসিনের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর। এরই মধ্যে সেরাম থেকে 3 কোটি ডোজ নেয়ার চুক্তি করেছে বেক্সিমকো ও বাংলাদেশ সরকার। তবে এবার বেসরকারি খাতের কর্মীদের বিতরণের জন্য আরও 10 লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা আনার কথা ভাবছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। আমাদের কর্পোরেট জগতে যারা সম্মুখ যোদ্ধা, এই ফার্মাসিউটিক্যালস বলেন বা ব্যাংক বলেন, এই ধরনের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে এবং সবসময় তাদের ফ্রন্টলাইনে যেতে হচ্ছে, তাদের জন্য আমরা যাতে কিছু করতে পারি, সেই চিন্তা থেকে আমরা আসলে 1 মিলিয়ন ডোজ আনার সিদ্ধান্ত নিয়েছি। তিনি জানান, ভারতের এই টিকার 3য় ধাপে ট্রায়াল হচ্ছে, যা জানুয়ারি নাগাদ অনুমোদন পেতে পারে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে বেক্সিমকো ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে টিকা আমদানির আবেদন করবে। প্রতি ডোজ টিকার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটকে বেক্সিমকো ফার্মা দেবে $8। এর সঙ্গে আমদানি ব্যয় ও অন্যান্য খরচ মিলে প্রতি ডোজ টিকার দাম 1100 থেকে 1200 টাকা হতে পারে বলে জানিয়েছেন বেক্সিমকোর এই কর্মকর্তা। 10 লাখ ডোজ আনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে সেরামের সাথে, এই সেম ভ্যাকসিন।
সেটার জন্য আমরা সিরামকে পে করব $8 পার ডোজ। এটা একটা ফর্মুলা আছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের। সেই ফর্মুলা অনুযায়ী আমাদের ধারণা যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের থেকে আমরা 1100 থেকে 1200 টাকার মধ্যে একটা প্রাইস পাবো। এটা এখনো যেহেতু ফাইনাল প্রাইসিং হয় নাই, এজন্য আসলে ফার্ম প্রাইসটা বলতে পারছি না। তবে সরকারি নির্দেশনা মেনেই ভ্যাকসিন প্রয়োগের প্রক্রিয়া ঠিক করা হবে বলে জানান তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরও থাকছে। অবশেষে সাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। আসছে মোকামে, খুশি মৎস্য ব্যবসায়ীরা। নোয়াখালীর ভাসানচরে মানুষের বসবাসের জন্য সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন সংস্থার সদস্যরা এতদিন রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে আপত্তি জানালেও সোমবার সরেজমিনে পরিদর্শনের পর মনোভাব বদলেছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থাতেও রয়েছে সন্তুষ্ট। কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে এখানে। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। বঙ্গোপসাগরের বুকে 13,000 একর জমির উপর একখণ্ড সবুজ দ্বীপ ভাসানচর, যেখানে মিয়ানমার থেকে পালিয়ে আসা কক্সবাজারে আশ্রয় নেওয়া 1 লাখ রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে সরকার। তবে প্রাকৃতিক দুর্যোগ, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা সহ নানা অজুহাতে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের স্থানান্তরে আপত্তি জানিয়ে আসছে নানা সংস্থা। এমন বাস্তবতায় সোমবার সরেজমিনে ভাসানচরে পরিদর্শনে আসেন 22টি দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার সদস্যরা। দীর্ঘ 2 ঘন্টা নানা অবকাঠামো ঘুরে তারা জানান ভাসানচর মানুষের বাসযোগ্য। কোনো কিছুর কমতি নেই। আমি দেখেছি তাদের জন্য কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে তাদের শিক্ষা দীক্ষা এবং তাদের থাকার যে একটা সুন্দর পরিবেশ, এটা রোহিঙ্গা ক্যাম্প এবং ভাসানচর, এটা হিউজ ডিফারেন্ট। ঝড় ও জলোচ্ছ্বাস মোকাবেলায় ভাসানচরে রয়েছে 1000 মানুষের ধারণ ক্ষমতার 120টি সাইক্লোন শেল্টার। চারপাশে 9 ফুট উঁচু 13 কিলোমিটার শক্তিশালী বাঁধ ও ম্যানগ্রোভ তৈরি করা হয়েছে। পণ্য পরিবহন ও মানুষ পারাপারের জন্য গড়ে তোলা হয়েছে 4টি জেটি। আছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। এতে সন্তুষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা। যোগাযোগটা অ্যাকচুয়ালি এখন যে ব্যবস্থাপনাটা আছে, হয়তো টুডে অ্যান্ড টুমোরো এটার ব্যবস্থাপনাটা আরও বেড়ে যাবে। ওখানকার যে পরিবেশ, ওটা আসলে হাইজেনিকও না তাদের জন্য থাকাটা। হ্যাঁ, তারপরে আপনার সিকিউরিটির ব্যাপার স্যাপারও ওখানে ওরকম সিকিউর না। এখানে বেশি সিকিউর আর কি, আমার কাছে যেটা মনে হলো। আসা উচিত তাদের, এখানে তারা আরও অনেক বেটার লাইফ লিড করতে পারবে। 3,500 কোটি টাকা ব্যয়ে নৌবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হয়েছে এই মেঘা প্রকল্প, যেখানে 120টি ক্লাস্টার গ্রামে রাখা হবে 1 লাখ রোহিঙ্গাকে। প্রাকৃতিক দুর্যোগ ও রোহিঙ্গাদের নিরাপত্তা সহ নানা অজুহাতে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছে আন্তর্জাতিক সংস্থাগুলো। আজ সরেজমিনে পরিদর্শনে এসে কিছুটা নমনীয় হয়েছে সুর। বিশেষজ্ঞরা বলছেন, এরপর থেকে হয়তো আর কোনো বাধা থাকবে না ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরে। শফিকুল আলম, সময় সংবাদ, ভাসানচর, নোয়াখালী। প্রায় 1.5 মাস পর সাগরে জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ। জানিয়ে হাসি মুখে কক্সবাজার উপকূলে ফিরতে শুরু করেছেন জেলেরা। সংকট কাটিয়ে অবতরণ কেন্দ্রে ইলিশ সরবরাহ বেড়েছে। সাগরে মাছ শিকার শেষে বাঁকখালী নদীর মোহনায় ফিরছে একের পর এক ট্রলার। জেটিতে ভিড়তে ট্রলার থেকে নামছে বড় বড় ইলিশ। গুনে গুনে এসব ইলিশ ঝুড়িতে রাখছেন জেলেরা। তারপর চলে দর কষাকষি। মা ইলিশ সংরক্ষণের 22 দিন নিষেধাজ্ঞার পর সাগরে যান কক্সবাজার উপকূলের জেলেরা, কিন্তু 1.5 মাস কাঙ্ক্ষিত ইলিশের কোনো দেখা পাননি। এখন সাগরে ইলিশ ধরা পড়ায় দারুণ খুশি জেলেরা। আগে সাগরে মাছ দেখা যায় না কিছুদিন, এখন বর্তমানে সাগরে কম বেশ মাছ দেখা যাচ্ছে। আমরা 6000 ইলিশ মাছ পাইছি। এখন আজকে বাজারে দাম বেশি আছে ইলিশ মাছের, আশা করতেছি আমরা ভালো দাম পাবো। ইলিশে সরগরম মৎস্য অবতরণ কেন্দ্রের পল্টুনো। স্থান সংকুলন না হওয়ায় মাছ রাখা হচ্ছে খোলা মাঠে। সংকট কাটিয়ে ইলিশ সরবরাহ বাড়ায় লোকসান কাটিয়ে উঠছেন বলে জানালেন ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা। এখন ইলিশের চাহিদা একটু খুব মোটামুটি দেখা যাচ্ছে, কিছুদিন আগে ছিল না। না থাকার কারণে ব্যবসায়ীরা খুব হতাশ হয়ে পড়েছিল। ইলিশের দামটা খুব আলহামদুলিল্লাহ ভালোই আসতেছে। অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানালেন, 1.5 মাস রাজস্ব আদায় কম হলেও এখন মাছের অবতরণ বাড়ায় রাজস্ব আদায়ও বাড়ছে। আমরা আশা করি মাছের অবতরণ যত বেশি হবে ততই আমাদের কেন্দ্রের রাজস্ব আয়ের মাত্রাটা আরও বৃদ্ধি পাবে। গত 3 দিনে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের অবতরণ হয়েছে প্রায় 50 মেট্রিক টন।
সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে ঝোপ থেকে উদ্ধার হওয়া 6 মাসের শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন। সে পুরোপুরি সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে শিশুটিকে দত্তক নিতে আগ্রহী 10 নিঃসন্তান দম্পতি। এ অবস্থায় আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় স্থানীয় প্রশাসন। নিবিড় পর্যবেক্ষণে রাখার কয়েক ঘন্টা পর সোমবার সকালে অজ্ঞাত শিশুটিকে নেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে। সেখানে সেবিকাদের পাশাপাশি আদর যত্নে ব্যস্ত উদ্ধারকারী দম্পতি। রোববার সন্ধ্যায় সদর উপজেলার কলামোড়া এলাকায় সড়কের পাশের ঝোপে কান্না শুনতে পান জহিরুল ও তার স্ত্রী পারভিন। সেখানে গিয়ে কাপড় মোড়ানো অবস্থায় থাকা প্রায় 6 মাস বয়সী ছেলে শিশুকে উদ্ধার করেন তারা। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। বাচ্চার অবস্থা এখন মোটামুটি ভালো আছে, আর আমরা বাচ্চা যেরকম টেক কেয়ার নেওয়ার দরকার আমরা যতটুকু টেক কেয়ার নিতেছি। এদিকে শিশুটিকে দত্তক নিতে চাইছেন জহিরুল ও পারভিন দম্পতি, যদিও তার প্রকৃত বাবা মায়ের সন্ধান পেতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। এখনো কোনো অভিভাবক পাওয়া যায় না। আমরা ফেসবুক, মিডিয়া এবং সামাজিক লোকজনের এবং বিটি অফিসের মাধ্যমে সেটা প্রচারণা চালাচ্ছি। শিশুটির প্রকৃত অভিভাবক যদি খুঁজে পাওয়া যায় সেই জন্য। গার্জিয়ান যদি থাকে যদি নিতে পারবে, আর নাইলে বাচ্চারা আমি পালবো। বাচ্চার ওই তো 45 দিনের দিনও টিকা দেওয়া হয়, যদি ওই রকম টিকার কার্ড দেখাইতে পারে, উপযুক্ত প্রমাণ দিতে পারে, 10 বছর না 20 বছর পারলেও আমি বাচ্চা দিয়ে দিব। উদ্ধারকারী দম্পতি ছাড়াও আরও অন্তত 10 নিঃসন্তান দম্পতি শিশুটির দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। পাবনায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হলো নিউক্লিয়ার ডে। সকালে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফিস ওসমান। এ সময় প্রকল্প পরিচালক ডক্টর শওকত আকবর, এএসই এর ভাইস প্রেসিডেন্ট সের্গেই লাস্তোচকিন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য প্রকৌশলী আব্দুল সালাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে ঈশ্বরদী পৌরসভার এক সেমিনার অনুষ্ঠিত হয়। 2017 সালের এই দিনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ দিয়ে বিশ্ব নিউক্লিয়ার ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ। লাখো পুণ্যার্থী ও পর্যটকের সমাগমে শেষ হলো রাস উৎসব। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আয়োজন করা হয় এবারের উৎসব। পূজা অর্চনা, কীর্তন সহ ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হয়। সূর্যকে প্রণাম করে পাপ মোচনের আশায় সমুদ্র স্নান করেন সনাতন ধর্মাবলম্বীরা। অনেকে আবার মনোবাসনা পূরণ করতে পূজার আয়োজন করেন সৈকতে। হিন্দু ধর্মাবলম্বীদের মতে রাস পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণ তার সখীদের নিয়ে সমুদ্র স্নান করেন, এর মাধ্যমে পাপ মোচন হয়। এজন্য প্রতি বছরের মতো এবারও কার্তিক মাসের রাস পূর্ণিমায় উৎসবে মাতেন সনাতন ধর্মাবলম্বীরা। রাতভর চলে পূজা আর কীর্তন সহ নানা আনুষ্ঠানিকতা। এই স্নান করলে আমাদের সকল পাপ তাপ জরা বেদি দুঃখ কষ্ট থেকে আমরা মুক্তি পেতে পারি। রাস উপলক্ষে প্রতি বছরই আসি, এবছরও আসলাম রাস উদযাপন দেখার জন্য। পরিবারের জন্য শান্তি কামনা করলাম। আয়োজনকে ঘিরে প্রশাসনের কঠোর নজরদারির কথা জানায় পুলিশ। লোকজন এখন অনেকেই পুণ্যস্নান করছে সিভিল শহর এলাকায়, এবং আমরা জেলা পুলিশের এবং কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের সমন্বয়ে টুরিস্ট পুলিশ আমরা সবাই এই সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করার জন্য আমরা চেষ্টা করছি। এবারে উৎসব উপলক্ষে কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোবিন্দ মন্দিরের সামনে 17 জোড়া যুগল প্রতিমা স্থাপন করা হয়। সময় সংবাদ, পটুয়াখালী। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চললেও বাধা রেল মন্ত্রণালয়ের নকশা ত্রুটি। 4 মাস ধরে বন্ধ একাংশের কাজ, ভেঙে ফেলতে হতে পারে রেলের 4টি পিলার। 3 কোটি করোনার ভ্যাকসিন বিনামূল্যে পাবে দেশের মানুষ, এবার জানালেন মন্ত্রিপরিষদ সচিব। সম্মুখ সারির যোদ্ধাদের জন্য 10 লাখ টিকা আনবে বেক্সিমকো। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।